প্রথম যে জায়গাটা সবচেয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ থিঙ্কিং। পুরো ওয়ার্ল্ডের আসলে ইকুয়েশনটা খুবই সিম্পল, অ্যাকশন আর রেজাল্ট। স্কিল গুলো আউটডেটেড হতে সময় লাগে না। আমরা আসলে স্পেসিফিক্যালি যে ইস্যুটা নিয়ে কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই অংশগুলো আমাদের অলরেডি চলে এসেছে এবং ফিউচারে আসলে আমাদের জব মার্কেটে কয়েকটা প্যাটার্ন আসলে অনেক অনেক বেশি আপনার ক্রিটিক্যাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যেগুলোর উপর আমরা আসলে একটু বেশি ফোকাস করার আমরা চেষ্টা করছি। আহ আপনি মনে করেন আপনি একটা যুদ্ধক্ষেত্রে আছেন, আপনার হাতে কোনো ওয়েপন নাই, তখন দুইটা মানুষ আসলে যেই ইন্টেন্সিটিতে ফাইট করবে, দুইটা মানুষকে আমি নিউক্লিয়ার ওয়েপন দিয়ে দিলাম, ফাঁকা ফিল্ড দিয়ে দিলাম, সেখানকার ফাইটের ইন্টেন্সিটি আসলে অনেক বেশি হবে। সো সামনের দিনগুলোতে ওই ওয়েপন গুলো হচ্ছে অনেক অনেক বেশি আপনার সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। সো সেই মুহূর্তে আমাদের আসলে ক্রিটিক্যাল ফ্যাক্টর হয়ে যাবে তিনটা জায়গায়। প্রথম যে জায়গাটা সবচেয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ থিঙ্কিং। আমাদের চিন্তা ভাবনা কতটুকু গোছানো। আমাদের চিন্তা যত গোছানো হয়, আমাদের কমিউনিকেশন তত গোছানো হয়, কাজ তেমনই গোছানো হয়। সো তখন দেখা যায় বিভিন্ন অর্গানাইজেশনের ভিতর আমাদের যে কম্পিটিশন গুলো হবে, তখন একটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের স্ট্রাকচার অফ থিঙ্কিং আরেকটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের স্ট্রাকচার অফ থিঙ্কিং, সেখানে হচ্ছে মেইন ফাইটটা হবে। তাদের প্রোডাক্ট ফাইট করবে না, তাদের প্রসেস ফাইট করবে না, ফাইট করবে হচ্ছে তাদের স্ট্রাকচার অফ থিঙ্কিং। কারণ এই স্ট্রাকচার অফ থিঙ্কিং এরই আউটকাম হচ্ছে তাদের প্রসেস এবং তাদের প্রোডাক্ট। সো আমরা যেটা চেষ্টা করছি, আমরা জানি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে অনেক টুল দিয়ে দিবে, বাট ওই ইন্টেলিজেন্ট একটা সিস্টেমকে চালানোর পেছনের মানুষটারও আসলে ইন্টেলিজেন্ট হওয়াটা জরুরি। এবং এই ইন্টেলিজেন্স গুলো আসলে কিভাবে আসে, এগুলো আমাদের খুব প্রাচীন ভারতীয় বলেন বা গ্রিক আপনার ফিলোসফি থেকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সেটা হচ্ছে যে রাইট কোয়েশ্চেন করাটা হচ্ছে আসলে আসলে রাইট ইন্টেলিজেন্সের একটা লক্ষণ। সো এআই এর মাধ্যমে যদিও আপনারা ট্রেনিংটা পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, কিন্তু এখানে আমরা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, তখন আমরা মূলত আপনি কিভাবে কোয়েশ্চেন করবেন, একটা ইন্টেলিজেন্ট সিস্টেমের সাথে কিভাবে ইন্টেলিজেন্টলি কমিউনিকেট করে আউটপুট বের করে নিয়ে আসবেন, ওই ইন্টেলিজেন্সের উপরেই কিন্তু আসলে আমরা কাজ করি। So, আমরা স্পেসিফিক্যালি আসলে তিনটা কিওয়ার্ডে আমরা চাই যে ফোকাস করতে। আমাদের খুব ইনিশিয়াল লেভেলে আমরা আছি, বাট ইনিশিয়ালি আমরা চিন্তা করি যে স্ট্রাকচার অফ থিঙ্কিং হচ্ছে আমাদের প্রথম জায়গা। সেকেন্ড ওয়ান হচ্ছে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশনের জিনিসটা কি, এটাও খুব চমৎকার ভাবে এসেছে যে মানে আমাদের এই উপমহাদেশের অতীত কালের, কারণ আমাদের সব নলেজের উৎস কিন্তু আমাদের বেসিক লিভিং, যেটা আমাদের একটা বিশাল বড় মাঠ, ১০০ জায়গায় আপনি ১ ফিট করে গর্ত খুঁড়বেন, আপনি পানি পাবেন না। একটা জায়গায় ১০০ ফিট গর্ত খুঁড়বেন, আপনি পানি পাবেন। দ্যাট ইজ স্পেসিফিকেশন। আপনি যত স্পেসিফিক্যালি ইনপুট দিবেন, যত ডেপথে আপনি ঢুকতে পারবেন, তত সেখান থেকে আপনি আউটপুট পেতে থাকবেন। সো স্ট্রাকচার, স্পেসিফিকেশন এবং ফাইনাল ওয়ান যেটা নিয়ে আমাদের আসলে সবচেয়ে বেশি কাজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি বা স্টেপস। পুরো ওয়ার্ল্ডের আসলে ইকুয়েশনটা খুবই সিম্পল, অ্যাকশন আর রেজাল্ট। আপনি অ্যাকশন নেবেন, রেজাল্ট আসার প্রবাবিলিটি বাড়বে। আপনি অ্যাকশন নেবেন না, রেজাল্ট আসার প্রবাবিলিটি কমবে। সো আসলে অ্যাকশনটা নেওয়ার আগে আমার কি কি ভাবা উচিত, কি কি অ্যাকশন আমি নিতে পারি, কিভাবে আমি অ্যাকশন নিতে পারি, এবং ওইটা নেওয়ার পরবর্তীতে আসলে আমার অ্যাকশনটা কি রাইট ট্র্যাকে আছে কিনা। এই যে ইভলিউশন প্রসেস, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এআই আমাদেরকে আসলে ডিসিশন মেকিং এর কিছু লেভারেজের জায়গায় আসলে নিয়ে যাবে। সো আমরা খুব ইনিশিয়াল লেভেলে আসলে এআই এর কিছু জিনিস আমরা একটু জানার চেষ্টা করছি, এবং খুব সহজে আমরা জিনিসটাকে বলি এইভাবে যে আমরা যখন দেখি কোন একটা সিনেমাতে যখন একজন অ্যাক্টর পারফর্ম করে, তখন ডাইরেক্টর তাকে ব্রিফ করে, এবং ডাইরেক্টর দুইটা মোমেন্টে ব্রিফ করে। সে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে ডাইরেক্টর তাকে একবার ব্রিফ করে স্টোরিটা কি, ডাইরেক্টর কি চাচ্ছে এবং ক্যামেরার সামনে কি কি পারফর্ম করতে হবে, এটা একবার ডাইরেক্টর দেখিয়ে দেয়, অ্যাক্টরটা পারফর্ম করে। সো প্রথম ব্রিফটা হচ্ছে ইনপুট। সেকেন্ড, অ্যাক্টরটা একটা ডেলিভারি সে দেয়, ডেলিভারি দেওয়ার পর কিন্তু ডাইরেক্টর আবার তাকে বলে যে আসলে আমি দৃশ্যটা কিভাবে চাচ্ছিলাম, তুমি কিভাবে দিয়েছো, আরো কিভাবে দেওয়া হচ্ছে। তার মানে একটা ইনপুট আমাদের চলে আসে, একটা ব্রিফ চলে আসে ইনপুটের সময়, যেটা হচ্ছে আমাদের প্রম্পট, যেটার উপরে এখন আমরা কাজ করছি যে আসলে প্রম্পট কিভাবে দেয়া যায়। আস্তে আস্তে আমাদের আরো দুটো জিনিস আমাদের সামনে আসবে, কারণ স্কিল গুলো আউটডেটেড হতে সময় লাগে না। আপনি একটা স্কিল শিখে শেষ করার আগেই নতুন আরেকটা স্কিল শেখার জন্য প্রতিযোগিতা লেগে যায়। তো এখন আমরা যেই ধাপে স্কিল শিখছি সেটা হচ্ছে প্রম্পট আসলে কিভাবে লিখতে হয়। আজ থেকে ২-৩ বছর পর আরো দুইটা অ্যাডিশনাল লেয়ার অফ স্কিলস আমাদের শিখতে হবে। প্রথমটা হচ্ছে প্রম্পটকে কিভাবে ইম্প্রোভাইজ করা যায়, এবং সেকেন্ডলি আউটপুটকে আরো কিভাবে ভালো আমরা ইম্প্রোভাইজ করতে পারি।
So আমরা এখন ইনিশিয়াল লেভেলে আপাতত যদি এইটা শিখে রাখতে পারি যে আসলে প্রম্পটকে কিভাবে ইনপুট দেওয়া যায়, পরের ধাপে আমরা সময়ের সাথে সাথে নিজেদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স থেকে আমরা প্রম্পটকে ইম্প্রোভাইজ করাও শিখবো, আউটপুটকেও আমরা আসলে ইম্প্রোভাইজ করা শিখবো, এবং এই জিনিসটা আসলে খুব জরুরি। ফাইনালি জাস্ট দুটো কিওয়ার্ড দিকটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এগুলো আমাদের ট্রেনিং ফিলসফির অংশ। আমরা দুটো সি কে অনেক অনেক বেশি ভ্যালু দিই। প্রথমটা হচ্ছে কেপাবিলিটি, আপনি যেটা অলরেডি শিখে এসেছেন সেটা করার মতো আপনার ক্যাপাসিটি, এইটা সার্বজনীন স্কিল, এটা লাগবেই। সেকেন্ড ওয়ান যেটাকে আমি একটু বেশি এখন ভ্যালু দিই সেটা হচ্ছে কোচেবিলিটি। এর মানে আপনি নতুন স্কিল শেখার ব্যাপার, আপনার স্কিল কেমন, অর্থাৎ আপনার শিখতে হয় কিভাবে এটা আপনি শিখেছেন কিনা। তো ক্যাপাবিলিটি আপনার প্রেজেন্ট স্কিলের ব্যাপারে হাইলাইট করে, যেটা আপনি জানেন সেটা আপনি ডেলিভার করতে পারছেন কিনা। আর কোচেবিলিটি হচ্ছে আপনার নতুন স্কিল গুলো আসলে শেখা এবং সেটাকে অ্যাপ্লাই করার আসলে আপনাদের সুযোগটা আছে কিনা। তো আমরা চাইবো যে আমরা আমাদের নেটকম থেকে আসলে আমরা খুব ছোট পরিসরে আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় কাস্টমাইজড ওয়েতে আপনাদেরকে এই ক্ষেত্রে ডেলিভার করার। আমি জাস্ট একটা ছোট্ট কম্পারিজন যদি ড্র করি, আমি আজকে ফার্স্ট হাফে ছিলাম, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমার বাংলাদেশের ভেতরে প্রায় 200+ অর্গানাইজেশনস এর সাথে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কনসালটেন্সি প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে। দেশের বাইরেও আমার 6টা দেশে, আমার 18টা ইন্টারন্যাশনাল প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি শুরুর দিকে আপনাদের সাথে যে কোয়ালিটি অফ কোয়েশ্চেন এবং ডিসকাশন গুলো দেখেছি, সেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে আপনাদেরকে দেওয়ার জায়গাটা আমাদের কম। যারা অলরেডি অনেক ম্যাচিওর অডিয়েন্স, তাদের আমাদের দেওয়ার জায়গা কম থাকে। So আমি আজকে সকালেই আমার মনে হয়েছিল যে আমরা অনেকদিন পর একটা হাইলি কোয়ালিফাইড এবং খুবই স্ট্রং এবং ম্যাচিওর একটা আমরা অডিয়েন্স পেয়েছি, যাদেরকে আসলে আমাদের ইনপুট দিতেও ভালো লেগেছে, প্লাস আপনাদেরও বেশ কিছু ফিডব্যাক থেকে আমাদের মনে হয়েছে যে আসলে আমাদের এখানে অনেক কিছু পাওয়ার আছে, যে আমরা নতুন পার্সপেক্টিভ গুলো পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর কনসিডারিং নেটকম টু কন্ট্রিবিউট ফ্রম আওয়ার সাইড। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছি, এবং আমি যেহেতু ইনচার্জ অফ দ্য কোয়ালিটি অফ আওয়ার ট্রেনার্স প্যানেল, আপনাদের যদি মনে হয় যে আমাদের এই ট্রেনিং এর ব্যাপারে কোনো ফিডব্যাক আছে, কোনো একটা অংশ হয়তো বেশি ডিসকাস করলে আপনাদের জন্য আরো ভালো হবে, আপনি চাইলে সেই ফিডব্যাক গুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি মেক শিওর করবো যে আমাদের ট্রেনার প্যানেল এবং অন্যান্য রিসোর্স প্যানেলে যারা যারা আছেন, তারা আরো রিয়েলিস্টিক ভাবে স্ট্র্যাটেজিক ভাবে আপনাদের সেই ইনপুট গুলাকে যাতে ইন্টিগ্রেটেড করতে পারে, যাতে করে আপনারা আমাদের ট্রেনিংটা যাতে শুধুমাত্র কোনো একটা ডেলিভারিতে থেকে না যায়, আপনারা যাতে আমাদের লেসনকে অ্যাকশনে আপনারা কনভার্ট করতে পারেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যেটা ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনাল গোল, সেটা করে যাতে অ্যাচিভ করতে পারেন। আর বি মোর দেন হ্যাপি টু হ্যাভ ইউর ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফিডব্যাক ইন ইউর কনভিনিয়েন্ট টাইম। Thank you so much. Thank you so much for all the opportunities and all. Thank you. Thank you so much.